শোনো, আমরা একটু ওয়েট করি, এখন 10টা 15 বাজে, ঠিক আছে? আমরা ঠিক পার্টিসিপেন্টরা একটু বাড়ুক, আমরা 20-এ শুরু করবো। এই যে কি হলো এটা? এদিকে আসো, তুমি এদিকে আসো, এইদিকে আসো। কি নিবা নিয়ে এদিকে আসো, এদিকে আসো, এদিকে বসো। হ্যাঁ, কি খাবা? এবার কথা বলে। কি প্লিজ? কি খাবা বলো? আজকে চিপস নিয়ে আসিনি, কালকে আনবো। হ্যাঁ, না আজকে আমি নিয়ে আসিনি চিপস। আচ্ছা কালকে নিয়ে আসবো। হ্যাঁ, কালকে নিয়ে আসবো বললাম তো। এখন দোকান বন্ধ হয়ে গেছে, রাত হচ্ছে না? রাত হচ্ছে কয়টা বাজে দেখছো? 10টা বাজে। তুমি ঘুমাওনি কেন এখনো? কখন ঘুমাও বলো? হুম, আবার ওটা ধরে না, ওটা ধরা যাবে না। দেখি কি আছে, মধ্যে ফুল আছে। কোথায় ফুল? এই যে ফুল, কোথায় ফুল? এই যে ফুল দেখছো? হ্যাঁ, হুম ফুল যে ফুল। হুম হুম, হুম। কোথায় ফুল আছে? আচ্ছা আমি এখন ক্লাস করবো, তুমি চলে যাও। হ্যাঁ, ওই ঘরে চলে যাও। হ্যাঁ, যাবা? না, হয় যাবই না, কেন যাবা? যাবই আবার দাও। অনেক দুষ্টামি করতেছো তুমি আজকে। আমি বাবা পেয়ে দেখবো। এখানে নাই বিয়ে। বাবা পেয়ে ফুপি পেয়ে বাবা পেয়ে সাম ফুপি দেখবো। মাম্মাকে বলো যাও। না না না, এইদিকে সাম এদিকে নাই। না না সাম ফুপি। ওই যে ফুল। বুঝতে পারছো না? না না না, আমি ফুল নেবো দেবো। প্লিজ প্লিজ ওকে, শুনতে পাচ্ছ সবাই? যাও, নিনি করো। হ্যাঁ, মামা দিদি কইছে যা। জি স্যার। ওকে, 10টা 20 বাজে, আমরা একটু শুরু করতে যাচ্ছি।
কিন্তু আমাদের পার্টিসিপেন্ট নিয়ার অ্যাবাউট 167, ঠিক আছে? मम्मा डाके जल्दी जल्दी आ जल्दी आ না 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 আমি যাবো না আচ্ছা বলো তুমি যাও আমি আসতেছি আমি जावा আমি তোমাকে রাখে আসবো আর আসবো না ঠিক আছে আচ্ছা বসো এখানে বসে থাকো কথা বলবো Okay. না। চুপ চুপ আমি একটু রেসপন্স দাও সিয়া। আমি এখন ক্লাস করবো আমার এই দেখো পড়ালেখা করবো এখন আমি হ্যাঁ হ্যাঁ বলে হ্যাঁ বলে ওই সুজন সুজন না সুজেক করছে হুম সুজন সুজেক সুজন সুজেক বলা ওয়াও সুজন সুজন দেখছো সুজন সবাই? দেখছো হ্যাঁ ঠিক আছে এটা T-shirt. তারপর যে Okay. বাচ্চাটি So এটা welcome ভালো to সবাই session and good early midnight all of you. Okay. So as you have studied in the level for semester 2, maybe you already known about some disease plants. Okay. শোনা যায়? তোমরা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার শুনতে পাচ্ছি স্যার Okay. So we are going to discuss today about some disease of some important spice crops. Okay. আমরা সময় না নিয়ে চলে যাই সেশনে, হ্যাঁ? একটু দেখতে পাচ্ছ স্ক্রিন? একটু না স্যার এখন আসে না এটার মধ্যে এটা মধ্যে কোনো আসলে এটা সুন্দর আছে এটা সুন্দর সুন্দর ওইভাবে না এইভাবে রাখতে হয়। কোথায় এই যে পেন তো দেখতে পাচ্ছ? না স্যার আমি সেটা স্ক্রিন শেয়ার করছি, তোমার দেখতে পাওয়ার কথা। স্লাইড শেয়ার হয় স্যার ওকে, দেখতে পাচ্ছ এবার? দেখো। জি স্যার এবার শেয়ার হয়েছে Okay, so welcome to the session. Today we'd like to discuss about some disease of chili. First of all, if we want to know more about the chili, there is different terminology আমি তো has come to our minds. Okay, chili, chilling injury, and maybe there is a country in this world which is also আমি known বলো as না chili. সেইটা করো আমি তাকি So be careful about আমি this সেইটা করো word. This is basically chili. Okay, that denotes the crops as a spice. ওই ঘর থেকে আবার আসবো হ্যাঁ চলো আসো Now, if you want to look overview the disease of chili, maybe we've got some major disease. First of all, the anthracnose or dieback. I think you have already made some slides in the laboratory with this anthracnose disease, and you have already found the Polyptrichum capsicum pathogen. Okay, there is also some major disease of chili. There is Sarcospora lepispot, leaf curd, Fusarium wilt, bacterial soft rot. স্যার আপনার স্লাইডটা চেঞ্জ হয় নাই স্লাইডটাতে কন্টিনিউ হচ্ছে
এবার হচ্ছে দেখো তো। জি স্যার হয়েছে। Okay, so there is a different kinds of disease that can be occurred on chili, but our concern is to considering the major six ones: anthracnose, Sarcospora leaf spot, leaf curl, Phytophthirium wilt, along with the bacterial wilt and bacterial soft rot. Okay, the intent to things the anthracnose. This is the anthracnose disease of chili. Have you got some figure or picture of chili fruit? জি স্যার আসতেছে। Okay, I think you have already observed this figure in your laboratory work. When you have done any of the slides with this anthracnose, then you have found similar kind of symptom in the fruit. Okay, this is the anthracnose disease. So if you want to find out the anthracnose disease symptom, at first the ripe fruits, not only the ripe fruits, basically the younger fruits can also be affected by this disease. So ripe fruits that is turning red, that is mostly affected. There is a small black circular spot appears on the fruit skin. And when the disease is progress, the pungency will be lost of this fruit. In the disease area, there is present some acerbic. We already know that polytropium can produce different kinds of asexual fruiting bodies that is known as acerbolus. You can see singular terminology, and in plural, this is known as acerbic. Okay, so if you have this is so much true that you already get some acerbic when you have done the laboratory work. And in the eye view, you also get some black dot-like structure. That is basically a cervix that is present on the chili fruits. Okay. Now the second most important disease that is also caused by Polyctriticum capsicum. This is the dieback. We have already studied dieback. This is it is severe hot strange. Dieback can be occurred in any of the plant, and in chili, this is also considering as the major disease. Okay, dieback. On the tip of the plant became died, and it is progress downward. And at the final end, the plant will totally become dead. Okay, this is also caused by the Polytrichum capsicum. This is the cause of pathogen both for anthracnose and for dieback. So, what will be the symptom that we have observed in case of dieback? That is, disease causes the necrosis of tender twigs from the tip to backward. The entire branch of the entire crop of the plant may wither away, and similar kinds of acerboly may also found on the necrotic surface area, that's the affected area of the plant. Okay, so how you can manage this anthracnose or either dieback disease? First of all, you may know some principles of disease control things, disease control tactics. First of all, you need to avoid avoidance. You need to resistant development. You need to using some chemicals. First of all, you need to avoidance. So how you can avoid the disease? That is, you must need to use the disease receipt. When you are going to use disease receipt, the disease cannot be occurred. It can also be seed-borne. So the seed-borne pathogen cannot be transmitted if you have used the disease receipt. Okay. And seed treatment it is so much mandatory for any of the cereal crops, any of the crops. Okay, Thiram and Captan. We already known about the Provax 200W. That is the carbozine. Thiram is present. Uh, can use the Thiram or Captan at the rate of 4 gram per kg. And when you are going to utilize the Provax 200 WP, that is also the similar rate, 2 gram per kg of seed. Okay. At the first time, when you have observed the disease in the field, so you have not enough time, and this is the clear period. This is the optimum period for your spray. You can use any of the fungicide, new generation fungicide, and you can use also some fungicide that have already placed on the slide: Giram, Vertable sulfur, copper oxychloride, or Gina. Okay, this is all about the dieback and anthracnose disease of chili. Have you got the concept? Yes sir. Okay, do you have any question with this disease, dieback and anthracnose? Anyone? আছে কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে?
স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার চিলির ডাইব্যাক এবং কনিফারাস ব্লাইটের মধ্যে ডিফারেন্সটা কি স্যার? চিলি ডায়াবেট এবং অ্যানথ্রাকনোজের মধ্যে না স্যার, কনিফারাস ব্লাইট একটা আছে স্যার চিলি, ওটারও স্যার দেখা যায় উপর থেকে গাছটা মারা শুরু মানে শুট থেকে মরা শুরু হয়। তো এই ক্ষেত্রে আমরা ডিফারেন্সটাকে কিভাবে করবো স্যার? ডিফারেন্স হচ্ছে যদি কোনো ব্লাইট সিমটমের ক্ষেত্রে সেটা তো সাডেন নেক্রোসিস হয়। তুমি সেখানে কোনো ওয়াটারি, শোনো, যে কোনো ফাঙ্গাস যখন গ্রো করে সেখানে অবশ্যই ময়েস্ট ওয়েদার থাকতে হবে। ব্লাইট যখন হয় সেখানে যখন সাডেন নেক্রোসিস হয়ে যায় সেটা কিন্তু মানে ডেড হয় এবং পাতাটা দেখতে ধরো তোমার মনে হবে কেমন একেবারে তামাটে কালারের মনে হয়। যখন ডাইব্যাক হয় ডিজিজ কিন্তু ঠিক ডাউনওয়ার্ডে মুভমেন্ট করে। পলিট্রোট্রিকাম উপর থেকে যখন এফেক্ট করে সেটা কোনো হাইড্রাফোর দিয়ে হোক বা যে কোনো কারণে হোক, সে টিপ থেকে এফেক্ট শুরু করে নিচের দিকে আসে এবং এই ক্ষেত্রে পাতাটা ঠিক এরকম সাডেন কোনো নেক্রোসিস হয় না। ইট ইজ দ্য প্রোগ্রেস অফ ডিজিজ। ডিজিজটা ধীরে ধীরে স্টাবলিশড হয় সেটা। তুমি যেটা বললা ব্লাইট, ব্লাইট হয়ে থাকলে সেখানে একেবারে সাডেন নেক্রোসিস হয় উইথিন ভেরি শর্ট টাইম। এই জন্য পাতাটা মনে হবে ট্যান কালারের ফুললি, যেটা ডায়াবেটিক ক্ষেত্রে আসলে ওইভাবে হয় না। বুঝতে পারছো? এবং ডিজিজের যদি সিমটমে আরো কিছু তোমার এডিশনাল মনে হয়, যেমন তুমি ডায়াবেটিকের ক্ষেত্রে সেখানে অ্যাসারগুলো শিখতে পারো, যেটা আমরা দেখছি ল্যাবের মধ্যে যে কোনো ক্যাপসিসি যদি এফেক্টেড হয় অ্যানথ্রাকনোজ দিয়ে, সেখানে অ্যাসারগুলি বোঝা যায়, ব্ল্যাক ডট কালার স্ট্রাকচার থাকে, যেটা অ্যানথ্রাকনোজ অপরার ক্ষেত্রেও দেখা যায়। Similar kind of things you may also observe in case of diabetes. But if you observe any of the blight symptom, maybe there is no present any of some kinds of SRB in there. Okay? জি স্যার। Anyone? আর কোনো কোশ্চেন আছে? তো অনেক প্লান্টেরই ডাইব্যাক দেখা যায়, সকল ডাইব্যাকের কি প্যাথোজেনিক কি পলিট্রিটিকাম? হ্যাঁ, যত ডাইব্যাক আছে, ডাইব্যাক সব প্লান্টে দেখা যায়। এটা সোহেল নাকি? জি স্যার। ওকে, সব প্লান্টে ডাইব্যাক দেখা যায় এবং সবার প্যাথোজেনিক কিন্তু বেসিক্যালি পলিট্রিকাম। তবে বিষয় হচ্ছে এখানে পলিট্রিকামের অসংখ্য স্পিসিস আছে, সেই স্পিসিস গুলাও সেখানে ডিজিজ ঘটে। যেমন পলিট্রিকাম ক্যাপসিস আমি যদি বলি, তার মানে এটা কিন্তু মরিচের ডিজিজ ঘটে। আবার আমি যদি পলিট্রিকাম গ্লোস্পোরিটিসের কথা বলি, সেটা যে কোনো ফ্রুট বা যে কোনো অর্চার্ডের ক্ষেত্রে ডিজিজ। মজার বিষয় হচ্ছে যখন পলিট্রিকাম এই ডিজিজটা ঘটায় ডাইব্যাক, সেখানে কিছু ডেড টিস্যু তৈরি হয়, যে সেলগুলো মারা যায় এবং সেখানে কিছু স্যাপ্রোফাইট গ্রো করে এট দ্য সেম টাইম। তো অনেক অনেক লিটারেচারে এটা পাওয়া যায় যে সেটা আসলে পলিট্রিকাম দিয়ে হলেও এটা আসলে একটা কমপ্লেক্স ডিজিজ, শুধুমাত্র একটা প্রেজেন্ট আছে তা না। কিন্তু মূলত ডিজিজটা হয় হচ্ছে পলিট্রিকাম দিয়ে। পরবর্তীতে সেখানে সাপ্রোফাইটিক কোনো ইনফেকশন হতে থাকে, যারা ডেড সেলকে পছন্দ করে তারা সেখানে গ্রো করে। এই জন্য অনেক ক্ষেত্রে এটা কমপ্লেক্স বলা হয়, ডিজিজ কমপ্লেক্স। কিন্তু বেসিক্যালি আমরা আমরা কনসিডার করবো হচ্ছে পলিট্রিকাম, এটাই তার কথা বলে যায়। পরবর্তীতে সাপ্রোফাইট গ্রো করতে পারে, এটা একটা ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা একটু তাহলে প্রোগ্রেসে যাই। ওকে, Sarcospora leaf spot, that is the Sarcospora capsicum. There is too much Sarcospora species is present in the worldwide, but the Sarcospora capsicum can cause the Sarcospora leaf spot in chili. Okay, so what will be the observed symptom? This is the field. This is the picture of the affected leaf of chili. Have you shown the figure? This is Sarcospora leaf spot. Okay. Yes sir. So we'd like to discuss about the symptom. In the previous slide, just remember these kinds of symptoms. We just elaborate this symptom literally in the next slide. That is the leaf lesion, typically a brown and circular with large light gray centers and a brown margin. And maybe stem petiole and pod lesions also have light gray centers. Severely infected leaf drop off prematurely, resulting in reducing yield. Okay? একটা জিনিস সবসময় মনে রাখবো, এটা একটু বাংলায় বলি। আমরা ডিজিজ ম্যানেজমেন্টের কথা যখনই চলে আসে তখন একটা জিনিস খেয়াল রাখবা, যে আমরা যারা মানুষ ধরো, যে আমরা তো সবসময় তোমার জ্বর হওয়ার পরে তো তুমি ওষুধ খাও, তাই না? প্লান্টের ক্ষেত্রে তার ডিউরেশনটা তো অনেক শর্ট, খুব শর্ট পিরিয়ড। একটা ধান মাঠে থাকে ধরো 130-40 দিন, 100 ক্রপ মাঠে থাকে ধরো নিয়ার 150-60 দিন বা 1 ইয়ার ধরো, চিন্তা করো
সেক্ষেত্রে কোনো টিস্যু যদি ডেড হয়ে যায় ডিজিজের কারণে সেটা কিন্তু নন রিকভারেবল, চাইলেও সেটাকে কিন্তু রিকভার করতে পারবে না। মানুষের ক্ষেত্রে কিন্তু এটা পসিবল, তোমার জ্বর হতে 10 হাজার, গাছের ক্ষেত্রে যে লস হয়ে যায় মূলত, সেক্ষেত্রে কিন্তু এটাকে রিকভার করা যাবে না। আমরা এখন ইকোনমিক থ্রেশহোল্ড লেভেলের কথা বলি বা ইনপুট লেভেলের কথা বলি না কেন, আমাদের সবসময় প্রিভেন্টিভে যেতে হবে, এটা বেটার। প্রিভেন্টিভে যখন যাবো তখন আমি যে টেকনিকগুলা বিবেচনায় নিব তার মধ্যে আমাকে অ্যাভয়েডেন্স করতে হবে। যে জমিতে আমার বেশি জিনিস হচ্ছে সে জমিটাকে কি করে ফেলি, যে সময় হচ্ছে সে সময় প্লান্টিংটা না করি, এরকম তো কনসেপ্ট। এই ডিজিজ গুলো কিন্তু সিগনিফিকেন্ট এই কারণে যে তারা টোটালি প্লান্টের সেল ড্যামেজ করে, সেল ডেড করে ফেলে। এই ক্ষেত্রে যদি সেলগুলো ডেড হয়ে যায় সেখান থেকে তার ফটোসিনথেসিস হবে না, জমিটার উপর একটা সিগনিফিকেন্ট এফেক্ট করবে, এটা স্বাভাবিক। Okay, so if you want to discuss the management of this phosphorylated system, first of all, you need to utilize the disease receipt. This is the avoidance, the eradication. Then, if your crop debris should be removed and burned, treatment of the seed. Okay, carboxin and thiram, that is Provax. Provax is the best treating fungicide that can be used broadly, whether severely you can give the protection of these plants from germination to make stable seedling. Okay, and if the disease you have observed in the field for the first time, you must replace it. Then you replace with some kind of contact fungicide that is mancozeb. Mancozeb can easily spray. Okay, 0.25% program per liter of the water. Okay. Get the question as a Do you have any question? Anyone? Sir, Yes. প্রোকাইল লিভ স্পট আর সার্কোস্প্রো লিভ স্পট এই দুটোর মধ্যে স্পেশাল কোনো ডিফারেন্স আছে না বোথ আর সেম? No, of course, difference. তোমার বস্তি তো আলাদা। তুমি যখন বলবা বস্তি আলাদা, প্যাথোজেনি আলাদা, সম্পূর্ণ প্যাথোজেনি আলাদা। বুঝতে পারছো? তুমি বলছো প্রোগাইলিক স্পট, বস্তি আলাদা, রেডিয়েশনে আলাদা, সিমটম তো অবশ্যই আলাদা হবে। দেখো একটা জিনিস, এটুকু তোমরা কতটুকু কনসেপ্ট ধারণ করে জানি না, প্যাথোজেনের অসংখ্য জেনাস আছে যারা ডিজিজ ঘটাতে পারে, তাই না? ধরো এক জেনাসের অনেক স্পিসিস আছে, এই স্পিসিস গুলা এক একটা প্লান্টে ধরে এফেক্ট করবে। একটা ধরো ধানে যে স্পিসিসটা এফেক্ট করবে বাইপোলারিসের, সাপোজ গমে কিন্তু বাইপোলারিসের ওই স্পিসিসটা এফেক্ট করবে না। কিন্তু এমনও হতে পারে, দেখো আমাদের স্পিসিস থেকে আরো যদি ন্যারো সেন্সে যায় যে তার রেস আছে কি, দেখা যাবে ধানের এখন ভ্যারাইটি বাংলাদেশে নিয়ার অ্যাবাউট 150, দেখা যাবে যে তোমার এই বাইপোলারিস ওরাইজার একটা স্ট্রেন এফেক্ট করতেছে 28 কে, একটা এফেক্ট করতেছে 29 এ। সাপোজ একই হোস্টের মধ্যে দেখা যাবে ভেরিয়েশন তৈরি হচ্ছে, এরকম তো কনসেপ্ট। এই ক্ষেত্রে কিন্তু টোটাল তার স্পিসিস চেঞ্জ হয়, তার রেস চেঞ্জ হয়ে যায়। এরপরে তোমার প্যাথোড টাইপের আইসোলেট আছে, কাল্টিভার আছে। ওকে, সো এই জিনিসগুলো পরে আর কি, তার তার হচ্ছে আইসোলেট আছে, স্ট্রেন আছে, এসব তো পরের বিষয়। কিন্তু যখন তুমি ব্রড সেন্সে মোটা দাগে চিন্তা করবা, তখন তো সার্কোস বা লিপিস ঠকালি বিলারও কথা। ওকে, এখানে হোস্টি আলাদা, প্যাথোজেনের ভেরিয়েশন আলাদা, জেনেটিক মেকআপই আলাদা। ওকে, চিনো এই গাছকে? অনিয়ন প্লান্ট। This is the onion. Maybe this is the most utilized spice crop in Bangladesh. Maybe এটা নিয়ে তো বাজার অনেক গরম থাকে না? মার্কেট প্রাইস অনেক হাই হয়, উঠানামা করে। So we would like to discuss about some major onion and garlic disease. Onion and garlic, the most important disease of onion or garlic is purple blotch. Purple blotch of onion, purple blotch of garlic. This is caused by the Alpha puli. Next rot, black mold, white rot, lithium root rot, and downy mildew. Okay. Now we'd like to discuss about the purple blotch. That is the blotch symptom will be observed. And yet about the color, it's
It is standard level. This look like a purple color. Okay, but the alternative fully. This is the typical symptom of this purple leaf blotch of onion or garlic. দেখতে পাচ্ছ এই ফিগারটা? জি স্যার। স্যার দেখা যাচ্ছে। এসব কিছু ফিল্ড ফিগার যে এখানে খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে purple leaf blotch. Okay, the symptom হচ্ছে দেখো the disease occurs mainly at the top of the leaves. Infection starts with whitish minute dot on the leaves. Irregular proliferative areas of the portion of the leaf. The circular to oblong concentric black elevated rings appears in the proliferative area. The জিনিসগুলো আসলে আমরা দেখছি ওখানে। Okay? Lesion develop towards the base of the leaf. Spots join together, coalesce হবে একসাথে and spread quickly to the entire leaf area. পাতাটা একসময় কিন্তু পুরো পাতাটাই যে ফিগারে যদি আমরা একটু যাই দেখো এই ফিগার এই পোর্শনটা যে আছে টোটালি কিন্তু ড্যামেজ ডিজিজ যদি আরো প্রোগ্রেস হতে এই পোর্শনটা ড্যামেজ হবে এবং পাতাটা কিন্তু একসময় ডেড হয়ে যাবে ওকে গ্রাজুয়ালি ডাই ফ্রম দ্য টিপ টু ডাউনওয়ার্ড ওকে এখন যদি একটা ম্যানেজমেন্টের কথা বলি তাহলে অবশ্যই আমাদের অ্যাভয়েডেন্স যেতে হবে আমাদের এরিগেশনে যেতে হবে তারপর আমাদের ডিজিজ ফ্রি বাল্ব পছন্দ পাবে ক্রপ ডেব্রিজ থাকলে আমাদের সেগুলো রিমুভ করতে হবে সিড ট্রিট করে নিতে হবে সিড প্লান্টিং করে ফিল্ড ওয়েল ড্রেন করে নিতে হবে তারপর হচ্ছে তোমার মেন প্রজেক্ট মোরলেস কন্ট্রোল মিজার আর সেম ফর নিতে ফাঙ্গাস ডিজিজ যখন ডিজিজ ফাঙ্গাস দেওয়া হবে ফাঙ্গাসাইড স্প্রে করার ক্ষেত্রে মোরলেস মিজার ফ্যাক্টর সেগুলো চলে আসে আসা ওকে আজকে কারো কোনো কোশ্চেন এই ডিজিজ নিয়ে স্যার ইনফেক্টেড এরিয়া হ্যাঁ হ্যাঁ স্যার দূর থেকে স্যার কিভাবে চিনতে পারবো যে সার্কোস্পোরা লিফ স্পটের সিম্পটম এটা অথবা অ্যানথ্রাকনোজ অফ চিলি লিফের? হ্যাঁ তোমাকে তো অবজার্ভ করতে হবে ফিল্ডে যেতে আমি যদি স্যার ফিল্ডে স্যার হ্যাঁ স্যার ফিল্ডে গিয়ে স্যার হ্যাঁ ফিল্ডে গিয়ে তোমাকে সিম্পটম দেখে অবজার্ভ করতে হবে তুমি যখন সিম্পটম দেখতে পারো তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারো কিন্তু সিম্পটম ভেরিয়েশন আছে তারপর ভেরিয়েশন আছে জি স্যার এটা সিম্পটম কখনো এক না সার্কোস্পোরা লিফ স্পটের স্পটটা তো রাউন্ড শেপ একেবারে রাউন্ড শেপ এবং সার্কোস্পোরা লিফ স্পট চিহ্নিত হয় তাকে করবে যেমন তোমার হচ্ছে ইন্ডিয়ান স্পিনাচ যদি আমরা বলি যেটা হচ্ছে আমাদের কি বলে এটা পুঁই শাক তাই না পুঁই শাকের মধ্যে দেখবা বর্ষাকালের সময় অসংখ্য স্পট থাকে সেটা হচ্ছে সার্কোস্পোরা লিফ স্পট এটা তো জানা আলাদা এটা তো সার্কোস্পোরা জেনাস ঠিক আছে কিন্তু আলাদা তুমি যখন ফিল্ডে যাবে দেখবা অ্যানথ্রাকনোজ নাকি হচ্ছে সার্কোস্পোরা লিফ তোমার সিমটম টোটালি ডিফারেন্ট ওকে আমরা কি যাবো সামনের দিকে যাবো ইয়েস স্যার স্যার এক কোশ্চেন ছিল হ্যাঁ বলো স্যার এই ডিজিজগুলো যখন এনভায়রনমেন্ট আমাদের ফেভারে থাকে না তখন আমরা কিভাবে ম্যানেজ করবো শোনো আমি যখন ডিজিজ ম্যানেজমেন্টের কথা বললাম তোমাকে যে ডিজিজগুলো এপিডেমিক শোনো ডিজিজের ক্যাটাগরাইজের মধ্যে যে ডিজিজগুলো এপিডেমিক সেই ক্ষেত্রে তোমাকে প্রিভেন্টিভে যেতেই হবে যেমন তোমার মনে করো যে আলুর ক্ষেত্রে হচ্ছে লাইট হবে তুমি যদি এটা ভাবো যে আমি ইকোনমিক থ্রেশহোল্ড লেভেলে আসবো তারপর আমি স্প্রে করে দেবো হবে না যে ডিজিজগুলো এপিডেমিক হয় তোমাকে সবসময় প্রিভেন্টিভে যেতে হবে প্লান্ট প্যাথোলজিতে এটা কনসিডার করা হয় প্রিভেন্টিভ বেটার কিউরেটিভ কারণ কি যে প্লান্টের তো লাইফ স্প্যান অনেক শর্ট যে টিস্যুটা ডেড হবে যে কোনো ডিজিজের জন্য সেটা কিন্তু মডিফাই করা হবে সেটা কিন্তু তার ফিরে আসবে সো তোমাকে স্প্রে শিডিউল তৈরি করে নিতে হবে যে আমার এই সময় ওয়েদার ফোরকাস্ট বলতেছে যে না এটা ফেভারেবল টাইম এই ডিজিজের জন্য তোমাকে ঠিক ওই সময় স্প্রে করতে হবে বুঝতে পারছো স্যার হ্যাঁ বলো শীতের সময় যখন কুয়াশা স্যার 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মতো থাকে তখন স্যার মাঠ পর্যায়ে রসুন পেঁয়াজের রোগগুলো স্যার বেশি হয় আর তখন স্যার করাও একদম যখন 2 সপ্তাহ 3 সপ্তাহ বেশি কুয়াশা থাকে Okay, so this is the major disease of ginger and also for the turmeric rhizome rot that is caused by Pythium graminiculum or Pythium
PTM dermata. Okay? This is the cause of symptom of the rhizome rot disease. And the rhizome become rot. Acha, in case of turmeric, there is present some sexual propagating material. That is the rhizome is directly used as planting material. Okay. So if the rhizome is affected by the pythium as a seed transmitter to seed-borne pathogen, then or pythium also found in the soil. So if you not treat the rhizome, or if the pathogen is present on the soil, so it can be easily affected by the pythium pathogen and can cause the rot in the rhizome. When the rhizome become rot, the root also become rot and total plant will be wilted and die. Okay. This is the real figure. If you pull out any of the disease affected plant from the field, this is the rhizome rot. The similar symptom you may also observe in case of ginger. Okay, that's both similar. Symptoms is similar. So margin of the leaf get dried up, polar region of the pseudo stem becomes soft and water soft, and plants collapse, decaying of the rhizome, and the soluble pathogen also it is also seed-borne pathogen also. So this can easily transmitted from one field to another field by means of using affected rhizome from the to the new field. Irrigation water from disease field helps in the spread of the disease. Okay? So how you can manage after emerging the symptom in your field? If you spray, give spray, so this will not become the suitable thing. But you need to take some precaution materials before planting. You need to maintain crop rotation. You need to cope up with your cropping scheme. And first of all, you need to use some rhizome that is totally disease free. Okay. And if the rhizome, we need to also to be treated by the secreting material, secreting fungicide. You need to follow the crop rotation and remove disease plant immediately. It is too much crucial for the controlling of this rhizome disease. That is the when the plant is become affected, you need to pull out this plant and by using mancozeb, you need to drain the soil. Because of why the pathogen is present on the affected rhizome and in the surrounding soil. So that is give a protection from this. That is the disease can be spread easily from the affected region to the new regions. And you may also use the spraying of with mancozeb. The spray with mancozeb, you spray on the foliar spray. This is not mandatory to use the mancozeb because this pathogen is a soil or seed-borne pathogen. That's why you need to give a spray in the base region, plant base region. Okay. Now the leaf blotch. Leaf blotch can also be offered. This is the real figure of the leaf blotch. This one also. Okay. I think who have visited any of the turmeric field? Anyone? This disease is so much common in case of turmeric. Blotch. So basically, this was a symptom. This was basically a spot. When the disease is progressed, the spot become large and two or more spot are coalesced together and make a blotch symptom. Some similar kinds of symptom we may also found in the purple blotch of onion or garlic. Okay, the blotch symptom we may also found in the leaf of turmeric. Usually appears on the lower leaf, rectangular shaped spots. Okay, on both of the surface of leaves, being generally numerous on the upper surface. Spots are arranged in rows along with ends. The spots can be coalesced together and form irregular lesion. Firstly appears as a discolored lesion and then become dirty yellow in color. The infected leaves distort and have reddish brown appearance. And at the final times, when the disease becomes so much advanced, the plant is totally become blotched and the plant becomes died. Okay? So how you can manage? The basically avoidance, eradication, both of the principles you need to collaborate. And the single approach, the first single approach cannot be easily controlled this disease. Okay, তোমরা কি দেখতে পাচ্ছ?
স্লাইড চলে গেছে স্যার। জাস্ট ওয়েট। ওকে, দেখো ক্রপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে কোনো ডিজিজ ম্যানেজমেন্ট আমি যখন ক্রপ নিয়ে কনসিডার করবো, ডিজিজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা নিডেড ক্রুশিয়াল থিংস। You need to think about the multidisciplinary approach or multidisciplinary dimension. First of all, you need to avoidance, you need to keep some eradication. Okay, you need to make some resistance, you need to utilize some different kinds of chemicals. Also, you need some kinds of therapy as a plant. The therapy terminology is basically used for human beings or animal things. But nowadays, the science has been developed, and therapy can also chemotherapy can be also used as a plant for managing of the disease. Okay. So when you're going to utilize the turmeric rhizome, first of all you need to use some healthy rhizome, and later on you need to treat the rhizome with mancozeb 3 gram per liter water for 30 minutes. And if any of the plants is affected, first of all you need to pull out the plant and destroy these things and spray mancozeb or carbendazole. Okay. What is the name of this crop? Most valuable crop in charge. Ginger. Gingiber officinally. Okay, gingiber seed. Now, what will be the disease basically found in the ginger in Bangladesh? First of all, the topmost important disease is rising rot. That I have already told to you. And leaf spot, bacterial wilt, fusarium violos, or dry rot. Okay, the rising rot is also known as soft rot. When you are going to buy this ginger in your local market, maybe you have found some kinds of decay rhizome of ginger. Okay, there is a bad odor, and when you pull out the rhizome, just the skin is come to your hand, but the tissue become totally rotted. Have you found any kinds of such kind of symptom when you are going to buy the ginger in your local market? Yes, sir. Okay, this disease is soft rot or rhizome rot. Okay, this is more or less similar with the turmeric disease, rhizome rot. But the pythium epidermata, the other things, other things. Have you found the figures? Okay, this is the real figure that you have observed in your local market, and this is caused by the pythium. And this is the rhizome rot disease of ginger. এখানে কুড়িগ্রামের এদিকে কেউ আসো নাকি? আসো যেখানে আদা চাষ একটু বেশি হয়? আদা চাষ হয় এরকম কেউ আসো নাকি? এই রিজিয়নে আদা চাষ বেশি হয়? কয়েকদিন আগে স্যার বিরলে দেখে আসলাম। বস্তায় আদা চাষ নাকি? জি স্যার। হ্যাঁ, এটা একটা বড় টেকনোলজি হিসাবে এখন মানুষ ছাদ বাগানও কিন্তু বস্তায় আদা চাষ করে। মজার বিষয় হচ্ছে আদার ক্ষেত্রে একটা টার্ম খুব ইউজ হয় যে জায়গাতে আদা পিলাই তোলা, নাম শুনছো? জি স্যার। পিলাই তোলার নাম শুনছো? জি স্যার। কি জিনিসটা কি কেউ বলতে পারবা কেউ? আদা লাগানোর পরে যখন আদার গাছটা হয় তখন ওই আদাটা উঠাই নেওয়া হয় গাছটা রেখে, মানে ওইটুকু অংশ রেখে। মানে এই যে এটা একটা কমান্ডার প্রচলিত আছে যে আদা যদি পচেও যায় তা আদা খাওয়া যায়, তাই না? জি স্যার। মূলত বিষয়টা হচ্ছে যখন আমি আদাকে প্লান্টিং করলাম, এটা তো একটা স্টেম পার্ট, তার রাইজম কিন্তু নিচে একটা স্টেম, কারণ এখানে নোড ইন্টারনোড আছে। তো এখন সেখান থেকে গাছ হবে, যেটি সেক্সুয়াল প্রপাগেটিং ইউনিট। তো সেখান থেকে যখন সিডলিং তৈরি হলো, গাছ হলো, এই গাছটা যখন রুট ডেভেলপ হবে তখন গাছ কিন্তু নিজে সাফিসিয়েন্ট তার নিউট্রিয়েন্টের জন্য, তখন এই এডিশনাল রাইজমটা কিন্তু তার প্রয়োজন, তখন তার ফ্রুট ম্যাটেরিয়াল সাপ্লাই সে করে ফেলছে। তখন কিন্তু এই রাইজমটাকে যদি আমি নিয়ে নিই জিঞ্জারের, গাছের কিন্তু পুরোটা ক্ষতি হয় না। বুঝতে পারছো? এই যে তুলে নেওয়াটা, এটাকে কিন্তু মূলত বলে পিলাই তোলা। ওকে, তো যাই হোক, আমরা হচ্ছে এখন যদি এটা ডিজিজ স্টাডি করতে চাই,
এখন এই রাইজোম যখন রড হয়ে যাবে, when you observe in the field, how you become sure this is the rhizome rod. First of all, you need to observe the rhizome. But basically, in the field, when the rhizome is become rotted, the plant also become withered because the food supplying materials is so much decaying characteristics. It have also shown in the soil the decaying characteristics and decay. That's why there is a significant effect observed on the upper part of the plant in the field. You also some observe some figures. In these things, the rhizome is become rotted. When you pull a plant, you may found some rotted ginger. Okay? The rhizome becomes soft and on pressing collapse easily. In advanced stage, only skin is left. Internal tissue not completely rot completely, and the plant's wilt collapse. The process proceeds downward, resulting in withering and death of the leaves. The rotting continue in storage also. And in storage condition, that's why you have found some disease in the local market also. Okay. So how we can manage the disease? That is more so much similar with the previous terminate diseases. First of all, you need to use the healthy rhizome as a propagating material for a protection need to be followed. And planting materials, that is the rhizome that you are going to plant it. This must be need to treat with mancozeb. Mancozeb fungicide. This mancozeb is the contact fungicide, 3 gram per liter of water for 30 minutes and shed drying. Then you're planting this rhizome to your own field and remove disease plant immediately and swell around the plant to drains it with 3 gram per liter of water. Okay? When you're going to observe in this disease in your local field, the plant that has been already affected by this disease cannot recover this plant. Okay, by spraying on the upper surface of the leaf, this disease cannot be controlled because the disease is often in its rhizome part. So by maintaining of this management techniques, you can easily control disease. Okay, rhizome rot or ginger. This is all about today. Do you have any question, anyone? Project system inside. আচ্ছা, কোশ্চেন আছে কারো? হ্যাঁ, ম্যানকোজেব কি সিস্টেমেটিক ফাংশন? না না, এটা হলো একটা কন্টাক্ট ফাঞ্জিসাইড, কন্টাক্ট। তার ফাঞ্জিসাইড গুলোর রেসিডুয়াল ইফেক্ট সম্পর্কে একটু বলতেন যদি। দেখো, ফাঞ্জিসাইডের রেসিডুয়াল ইফেক্ট নিয়ে যদি বলতে চাও, তার আগে একটা জিনিস আমাদের ভাবতে হবে যে ফাঞ্জিসাইডের মোড অফ অ্যাকশনটা কিরকম। আমি যদি ম্যানকোজেব ইউজ করি, যেমন ফাঞ্জিসাইডের মোড অফ অ্যাকশনের উপর ডিপেন্ড করে ক্যাটাগরাইজ করা যায়। কিছু কিছু ফাঞ্জিসাইড আমরা ফাঞ্জিসাইড না ইউজ করে আমরা পেস্টিসাইড ইউজ করি, ঠিক আছে, যে কোনো পেস্টিসাইড। এখন পেস্টিসাইড এমন হতে পারে কন্টাক্ট শুধু সারফেসের গায়ে লেগে থাকতে পারে, বাইরে থেকে পোকা আসুক বা হচ্ছে কোনো স্পোর আসুক, সে সেটাকে পেনিট্রেট করতে দিবে না, তাকে মেরে ফেলবে। কন্টাক্ট। কিছু আছে লোকালি সিস্টেম, তুমি যেখানে স্প্রে করবা, তো কন্টাক্টের সমস্যা হচ্ছে কোথায়? কন্টাক্টে বেসিক্যালি সমস্যাটা হচ্ছে যে যে পাতার উপরে স্প্রে করবা সেটা প্রটেক্টেড, তারপরে নতুন যে পাতাগুলো তৈরি হবে সেটা কিন্তু আনপ্রটেক্টেড থেকে গেল, কারণ সেটার উপর তুমি কোজের স্প্রে তুমি করো না। আবার কিছু কিছু ফাঞ্জিসাইড আছে যেটা হচ্ছে লোকালি সিস্টেমিক, তুমি যেখানে স্প্রে করবা সে সেই পাতার স্টোমাটা দিয়ে যে জায়গাতে স্প্রে করবে তার ভিতরে ঢুকবে, গাছের ভিতরে সে ইনসার্ট হবে এবং যে জায়গাতে স্প্রে করবে সেটুকুর মধ্যে লোকালি সিস্টেমিক অল্প একটু জায়গার মধ্যে সে মুভ করবে তার ভিতরে প্লান্টের ভিতরে। তো এই ক্ষেত্রেও একটা প্রবলেম হচ্ছে যে নতুন যে পাতা বের হবে কিন্তু সেখানে আর এই ধরনের কোনো ফাঞ্জিসাইড স্প্রে করা নাই, তখন কিন্তু যেমন এই স্টার্ট হবে, এটা একটা লোকালি সিস্টেমিক ফাঞ্জিসাইড যার মধ্যে ডাইফেনকোনাজোল আছে, ওকে, এজোক্সিস্ট্রোবিন আছে, এগুলো লোকালি সিস্টেমিক। সেক্ষেত্রেও কিন্তু নতুন যে পাতা বের হবে সেটা কিন্তু আনপ্রোটেক্টেড থেকে গেল, তার মানে তোমাকে এই ফাঙ্গিসাইড স্প্রে করতে গেলে রিপিটেড টাইমস স্প্রে করতে হবে। আরেকটা আছে যেটা হচ্ছে তুমি ট্রু সেন্সর সিস্টেমিক, এটা একেবারে পাতা জাইনেম ভেসেল দিয়ে মানে যে মুভ করবে তার টোটাল প্লান্ট। এই ক্ষেত্রে বেনিফিটটা হচ্ছে নতুন যে পাতা গজাবে সে কিন্তু এই ডিজিজ রেজিস্ট্যান্স তার যে এবিলিটিটা তৈরি হয়ে যায়
ডিজিজ প্রোটেকশনের যে এবিলিটি এটা কিন্তু তার মধ্যে বিয়ার করে সে। যদি ট্রু সেন্স সিস্টেমিক হয়, এবং তুমি যেটা বলছো যে এর মধ্যে তার রেসিডুয়াল ইফেক্ট কোনটাতে বেশি হয়, যেমন আমি যদি কন্টাক্ট ফাংশন ইউজ করি, তা আমি যদি ধুয়ে ফেলি ভালো মতো, সেক্ষেত্রে কিন্তু রেসিডুয়াল ইফেক্ট নাই বললেই চলে। কিন্তু যদি লোকালি সিস্টেমিক হয়, সেক্ষেত্রে তোমার স্প্রে করার পরে তোমার টাইম পিরিয়ড, এখনকার মডার্ন ফাঙ্গিসাইড গুলো, পেস্টিসাইড গুলোতে বলা থাকে যে এর রেসিডুয়াল ইফেক্ট এতদিন পর্যন্ত থাকে, যে আমি স্প্রে যদি আজকে করি এর রেসিডুয়াল ইফেক্ট 30 দিন পর্যন্ত থাকে। তার মানে কি, সেটা লোকালি সিস্টেমিক, সে ভিতরে গেছে, সে 30 দিনের মধ্যে সে কিন্তু টিকে হয়ে যাবে সে কিন্তু। ওকে, আর যদি ট্রু সেন্সের সিস্টেমিক হয়, তার 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 সময় আরো বেশি হবে। কিন্তু রিস্ক ফ্যাক্টরের কথা যদি চিন্তা করো, যে আমাদের এটা বর্তমান যে কেমিক্যাল গুলো বাজারে আসছে, এগুলো তো মাল্টিসাইটেড, অনেক কিছু খুব রেঞ্জ অনেক বেশি, অনেক প্যাথোজেনকে কন্ট্রোল করতে পারে। তো এই ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরটা একটু বেশি, এবং এটা কিন্তু লেভেলে বলা থাকে যে এটা হচ্ছে আপনার এত বিপদ রেসিডুয়াল থেকে। তারপরেও তো কিছু ভারী কিছু এলিমেন্ট থেকে যায়, সেটা তো মানুষের জন্য ক্ষতিকারক অবশ্যই। এখন মডার্ন সায়েন্সে সবচেয়ে বেশি ইউটিলাইজ হচ্ছে যে আপনাদের কোনো টেকনিক্যালে যাওয়ার দরকার নেই, সেটা কন্ট্রাক্ট হোক, লোকালি সিস্টেমিক হোক বা সিস্টেমিক সিস্টেম, আপনার যেমন বায়োলজিক্যাল ওয়ে, যাতে তার কোনো ইফেক্ট না পড়ে। ওকে, জি স্যার। আর তার কোনো কোশ্চেন আছে? স্যার বলুন। কোশ্চেনটা হচ্ছে সয়েল ম্যানেজমেন্ট কিরকম করলে স্যার রাইজোম রডটা কমানো যাবে স্যার? আমি তোমার কথা শুনতে পাই নাই, কি বলো? স্যার শুনতে পাওয়া যাচ্ছে এখন? হ্যাঁ বলো। স্যার এই রাইজোম রডটা স্যার কিভাবে প্রিভেন্ট করা যাবে স্যার সয়েল ম্যানেজমেন্ট ছাড়া? দেখো, সয়েল, আমরা যখন বলবো সয়েল বা ল্যান্ড, এটা তো একটা ভাস্ট জিনিস, এটাকে আমরা বলি সয়েল অ্যামেন্ডমেন্ট। তুমি যদি কোনো কেমিক্যাল দিয়ে সয়েলকে অ্যামেন্ডমেন্ট করে নিতে পারো, যেমন আমরা যদি পটে, এখন একটা পটের মধ্যে তুমি যদি, তোমাকে যদি বলা হয় যদি পটের মধ্যে আদা লাগা, পটের মাটি তুমি কয় কেজি দিবা? 10, 15, 20 কেজি। এটাকে তুমি কিন্তু স্টেরেজ করে নিতে পারো ফর্মালডিহাইড দিয়ে। তার মানে তোমার এখানে প্যাথোজেন নাই। কিন্তু তুমি যখন ফিল্ডে লাগাবা, যে ধরো 20, 25, 100 বিঘাতে, তুমি মাটিটাকে স্টেরেজ করতে পারবা? পারা যাবে না। তারপরেও ওখানে সয়েল অ্যামেন্ডমেন্ট কিছু করা যায়, কিছু ড্রেঞ্চিং কেমিক্যালস আছে, সেগুলো দিয়ে সয়েল অ্যামেন্ডমেন্ট কিছু করা যায়। বেটার হচ্ছে এই ডিজিজ কন্ট্রোলের জন্য, বেটার হচ্ছে যে ফিল্ডে এই ডিজিজ রিপোর্টেড হবে, ধরো পিথিয়াম রাইজোম রোড হয়েছে, কারণ তোমাকে ক্রপিং মানে প্যাটার্নটা একটু চেঞ্জ করে ফেলা, তোমার ক্রপিং সিস্টেমটা একটু চেঞ্জ করে ফেলা। যে আমি আদা লাগালাম, ঠিক আছে, আমি তো সেখানে তারপরের বছর টার্মারিক লাগাতে পারবো। আমি এমন কোনো ক্রপ চাষ করি যেখানে ধান, ধান চাষ করো এক সিজন, বুঝতে পারছো? নন হোস্ট তোমাকে ক্রপ দিয়ে একটা অল্টারনেট করে নিতে হবে। বাংলাদেশে কিছুদিন আগে একটা জিনিস রিপোর্টেড হলো, সেটা হচ্ছে এই কলা গাছের ক্ষেত্রে পানামা এত একটা সিভিয়ার এফেক্টেড হলো, যে বিষয়টা হচ্ছে যে আমাদেরকে অল্টারনেট জায়গাটা ভাবতে হবে, মনোকালচার থেকে একটু বের হয়ে আসা দরকার। ওকে, তোমাদের সয়েলে জি স্যার, বুঝতে পারছি। স্যার এটা কি কোনো বায়োলজিক্যাল ম্যানেজমেন্ট আছে স্যার? কোথায়? রাইজিং রোটের? জি স্যার। হ্যাঁ, বায়োলজিক্যাল ম্যানেজমেন্ট অবশ্যই আছে, কিন্তু সেটা হচ্ছে কেমন, যে তুমি যখন রাইজম প্লান্টিং করবো, ধরো আমরা নাম শুনছি ট্রাইকোডার্মা, তাই না? কিছু অ্যান্টাগনিস্টিক মাইক্রো অর্গানিজম আছে, তুমি যদি ট্রাইকোডার্মা দিয়ে ট্রিট করে নাও, তাহলে কি হবে, যে সে জমির মধ্যে কিন্তু ট্রাইকোডার্মা ভিগোরাস গ্রোথ করবে, অন্য কাছে আসতে দিবে না। তুমি এরকম কিছু ইউজ করে করতে পারো চাইলে। বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা জানি যে রাইজোম যদি মাটির নিচে থাকে, আর হ্যাঁ যেহেতু এই এমএস এর জিনিসটা আমাদের হচ্ছে রাইজোমই হচ্ছে, হ্যাঁ রাইজোম রড হচ্ছে, তা সেই ক্ষেত্রে আমরা যখন স্প্রে করবো, আমাদের হ্যাঁ যে ছত্রাক ইয়াগুলো আছে, ফাঙ্গিসাইড গুলো, সেগুলো কিন্তু স্যার মেইনলি পাতার মাঝেই থাকবে। স্যার হ্যাঁ, এই না আমি ক্ষেত্রে তো বলছি তোমাকে স্প্রে করতে হবে প্লান্ট বেজে, যাতে সে ফাঙ্গিসাইড মাটির নিচে যেতে পারে। মানে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড প্ল্যান্টের বেসে অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবে, কেন যাবে না? এটা তো বেস দিয়ে, সে তো কন্টাক্ট হলেও, সে তো বেস দিয়ে যখন যাবে, তার সয়েল লাইন পার হয়ে সে তার আশেপাশে সে সয়েলটাকে প্রোটেক্টেড করে রাখবে, যাতে প্যাথোজেন আসে সেখানে এফেক্ট না করতে পারে।
তারপর স্যার সেক্ষেত্রে যদি আমরা সিস্টেমিক ফাঙ্গিসাইড ইউজ করি সেক্ষেত্রে কোনো প্রবলেম না সেক্ষেত্রে কোনো প্রবলেম না তো। লোকালি সিস্টেমিক যদি হয় কোনো সমস্যা না, কোনো সমস্যা না। এখানে আরো একটা সমস্যা না হওয়ার পিছনে আরো একটা বড় কারণ আছে, তোমরা বুঝতে পারবো। টার্মিনোলজি ইউজ হয়, ইনডিউস সিস্টেমিক রেজিস্ট্যান্স বা সিস্টেমিক অ্যাকোয়ার্ড রেজিস্ট্যান্স, নাম শুনছো এসবে? জি স্যার। এটা তো একটা ইফেক্ট পাওয়া যায় যে কোনো কেমিক্যাল ট্রিট করলে, বুঝতে পারছো? প্লান্টের জিনগত আর জিনের অ্যাক্টিভেশনে এটাতে একটা বেনিফিট পাওয়া যায় যে তার ইনডিউস সিস্টেমিক রেজিস্ট্যান্স তৈরি হয় বা তার সিস্টেমিক অ্যাকোয়ার্ড রেজিস্ট্যান্স তৈরি হয়। এক্ষেত্রে তো প্রোটেকশন হবে কিছুটা হবে। তবে যে প্লান্টটা এফেক্টেড, তুমি এটাকে রিকভার করা আসলে কঠিন। বরং সেই প্লান্টটাকে তুলে ফেলে সেই মাটিটাকে তুমি একটু শোধন করে দিলা ম্যানকোজেব বা যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে, তারপরে তুমি গাছটাকে সুন্দর করে নষ্ট করে ফেলবে। এটা বেটার, ডিজিজটা ছড়ানো যাবে না, ছড়াবে না তা। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ওকে, যদি কোশ্চেন না থাকে, আর সিস্টেমিক ফাঙ্গিসাইডের মধ্যে হ্যাঁ, কন্টাক্ট বা সিস্টেমিক ফাঙ্গিসাইডের মধ্যে কোনটা রেসিডুয়াল ইফেক্ট বেশি? অবশ্যই সিস্টেমিক তো গাছের ভিতরে ঢুকবে, কন্টাক্ট তো ঢুকবে না। কন্টাক্ট শুধু লেগে থাকবে, শরীরের উপরে লেগে থাকবে। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে কি স্যার ফার্মার্সদেরকে কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করার ব্যাপারে কি বেশি ইয়া দেওয়া হবে, তাগিদ দেওয়া হবে? এখন দেখো, কন্টাক্ট ফাঙ্গিসাইড যেগুলো যদি আমরা বলি সেগুলো কি ফার্স্ট ও সেকেন্ড জেনারেশন ফাঙ্গিসাইড। তো কন্টাক্ট ফাঙ্গিসাইডকে তুমি অ্যাভয়েড করতে পারবে না। তুমি চাইলেও ম্যানকোজেব কিন্তু যত আগে তৈরি হয়েছে এতদিন কিন্তু ম্যানকোজেব ইউজ হওয়ার কথা না, কিন্তু তারপরেও কিন্তু ম্যানকোজেব ইউজ হচ্ছে। তার মানে কি তুমি কন্টাক্ট থেকে বের হতে পারবে না। তোমাকে প্রিভেন্টিভ মেজারের ক্ষেত্রে অবশ্যই কন্টাক্টে যেতে হবে এবং সিস্টেমিক তুমি যদি অ্যাপ্লাই করো। আসলে প্যাথোজনকে মারার জন্য তো এক সাইড এফেক্ট হয় না, রেজিস্ট্যান্স ডেভেলপ হয়ে যায়। এই জন্য মাল্টি সাইড। বর্তমান ট্রেন্ড যেমন শুধু প্যাথোজেন না, যে কোনো ইনসেক্ট কন্ট্রোলের জন্য কখনো এক গ্রুপকে সাজেস্ট করা হয় না, তখন যে কখনো বলবে না আপনি এই খান এটাই দিতে থাকেন, তোমাকে একটা ভেরিয়েশন নিয়ে আসতে হবে। কারণ তারা যে ইফেক্ট করে ম্যানকোজেব ধরো যে পদ্ধতিতে যেই তার যে মোড অফ অ্যাকশন, তোমাকে মোড অফ অ্যাকশন তো সব প্যাথোজেন মারা নাও যেতে পারে, তাহলে যে প্যাথোজেন মারা যাবে না তার মধ্যে কিন্তু রেজিস্ট্যান্স গ্রো করবে, তখন তোমাকে অন্য মোড অফ অ্যাকশন অ্যাপ্লাই করতে হবে। এই জন্য যে বর্তমান যেগুলো নিউ জেনারেশন ফাঙ্গিসাইড আমরা বলি, এটা কিন্তু মাল্টি সাইট আছে, তারা কিন্তু একসাথে ভাবে মোড অফ অ্যাকশনে তারা প্যাথোজেনকে মেরে ফেলতে পারে। এই জন্য এদের প্যাথোজেন পোস্ট অনেক বেশি। অনেক ডিজিজের জন্য একই ফাঙ্গিসাইড স্প্রে করা যায়। বুঝতে পারছো? তো এখন ওই সিলেক্ট করার ক্ষেত্রে তুমি ওইভাবে করতে হবে। শুধু একটা বললাম, আসলে এটা একটু কঠিন। ওকে, তবে কোনটা বেস্ট? কেন, তুমি যদি কোনটা প্রিভেন্টিভের জন্য ডিজিজ হচ্ছে, তুমি দেখতেছো আবহাওয়া খারাপ, ডিজিজ হবে, তুমি প্রিভেন্টিভ দিলা, তাহলে বাইরে থেকে যদি কোনো স্পোর এসেও থাকে সে কিন্তু আর সেখানে গ্রো করতে পারে না। আমরা ব্যারিয়ার হিসেবে কাজ করি প্লান্ট এবং প্যাথোজেনের ইনোকুলামের মাঝখানে ফাঙ্গিসাইডটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। সে অ্যাটাচমেন্ট হতে দিবে না। ওকে, স্যার প্রিভেন্টিভ মেজার হিসেবে অনেকেই মানে ডিজিজ না হওয়ার জন্য আগেই দিয়ে থাকে হ্যাঁ, বিভিন্ন রকম। না প্রিভেন্টিভ শোনো, এখন ডিজিজ না হওয়ার আগে তোমাকে আগে ডিজিজের অকারেন্সটা দেখতে হবে, ডিজিজটা কেমন। ডিজিজ যদি এপিডেমিক হয় অবশ্যই প্রিভেন্টিভে যেতেই হবে, কারণ তুমি একদিনও সময় পাবো না যদি এপিডেমিক ডিজিজ হয় যে আমি আজকে দেখে আসলাম একটা কথা এফেক্টেড আর প্রথম দিকে ফিল্ড শেষ। তো এপিডেমিক ডিজিজের ক্ষেত্রে আর যদি কোনো স্পোরাডিক ডিজিজ হয়, তার যেগুলো ডিজিজ অহরহই ঘটে, সিগনিফিকেন্স অনেক কম, মেজর মানে যদি ডিজিজের সিগনিফিকেন্ট আছে ইকোনমিক্যাল হিসেবে বিশাল লস করে ফেলতে পারে, এসব ডিজিজের ক্ষেত্রে অবশ্যই তোমাকে প্রিভেন্টিভে যাওয়া বেটার। ওকে, আর যদি কোশ্চেন থাকে একটু বলো, নাহলে আমি শেষ করতে পারি। নাই স্যার। শেষ। ওকে, তাহলে থ্যাঙ্কস অল অফ ইউ, তোমরা সময় দিয়ে অ্যাটাচ হয়েছো। আমি একটু তোমাদের
অ্যাটেন্ডেন্স কি দিব পার্টিসিপেন্ট 198 স্যার okay আমার এই this certified account by the UGC that's why we have attached with this session your list I also got the list attendance sheet okay স্যার হ্যালো হ্যাঁ কে বলো স্যার এই টপিকস এর উপর কি রকম কোশ্চেন থাকতে পারে ফাইনালি একটু কাইন্ডলি বললে বেটার হতো স্যার, কারণ কোশ্চেন সিলেবাস একটু বড়। তখন যা কথা বলছি কোশ্চেন থাকলে ভিতরে থেকে তোমাকে কোলাবোরেটিভ কোশ্চেনও করা হতে পারে অ্যাপ্লাইড কোশ্চেনও হতে পারে এখান থেকে আমরা চাই যে স্টুডেন্টের মাঝে ব্যক্তিগতভাবে হচ্ছে তাদের মধ্যে ক্রিয়েটিভিটি গ্রো করবে সিলেবাসের মধ্যে যত ডিজিজ আছে তা পড়াতে গেলে কিন্তু অনেক সময় লাগে যাবে তাই না আমরা প্রোগ্রামটা এমনভাবে করা হয় যাতে হচ্ছে তোমাদের মধ্যে স্কিল ডেভেলপমেন্ট হয় যাতে তুমি কোরিলেট করতে পারো এক ডিজিজের সাথে আরেক ডিজিজ ওকে যেটুকু পড়ানো হয়েছে কোশ্চেন থাকলে এর ভিতরে থাকবে কিছু কোশ্চেন যে অ্যাপ্লাইড হয় যে কথাগুলো তোমাকে বলা হলো নিজের আলোকে লিখতে পারো বুঝতে পারছো রাজু নাকি জি স্যার। ওকে আমরা কি শেষ করতে পারি তাহলে নাকি ওকে স্যার, থ্যাংক ইউ Okay. স্যার। লেভেল 4 সেমিস্টার 2 বি কেয়ারফুল তোমাদের হয়তো বিশ্ববিদ্যালয় জীবনের শেষ সেমিস্টার তাই না আর তোমাদের সাথে হয়তো ভার্চুয়ালি ক্লাস হলো এটাই তোমাদের এই সময়ের অনেক মানে হয়তো অনেক ক্রাইসিস বা মোমেন্ট পার করতেছো টাইমের ঠিক আছে আই হোপ ফর ইউর বেস্ট ফিউচার ওকে আমরা চাই যে আমরা গ্রাজুয়েট সব জায়গাতে ছড়াই পড়ুক আমাদের তো স্পেসিফিকলি টেস্ট থেকে হ্যাঁ কি বলো বল স্যার, আমাদের তো ইচ্ছে ছিল যে আপনার সাথে ফেস ক্লাসে আমি তো কথা বুঝতে পারছি হুম? স্যার ও বোঝাচ্ছে যে আপনি অনলাইনে ক্লাসটা নিলে ভালো হতো। অনলাইনে ক্লাস না নিলে অফলাইনে ক্লাসটা নিলে ভালো হতো, মানে ও ফেস হ্যাঁ টু ফেস না এটা আমার ক্লাস ইচ্ছা ছিল নিলে ভালো হতো, অফলাইনে ক্লাস এটা নিতে বোঝাচ্ছে। কারণ তোমাদের ফটোর সাথে ইন্টারাকশন হয়তো আমার অনেক কমই হ্যাঁ এই অনলাইন ছাড়া আসলে আহ, ওইভাবে সম্ভব হয় নাই তো যদি অফলাইনে হতো ভালো হতো তবে এটা আর কি তোমরা নিজেরাই চিন্তা করো যে কেন অফলাইনে হচ্ছে না তাই না আসলে টাইম একটা বড় ফ্যাক্টর আমার বেস্ট উইশ থাকবে তোমাদের জন্য সবসময় আর দোয়া করিয়েন যাতে একটু পাস করতে পারি, যেভাবে টানতেছে পাস করবো কিনা ওটাই সন্দেহ হচ্ছে। টানতেছে তো টিচার তো টানতেছে না তাই না যাই হোক বের হয়ে যাও তাড়াতাড়ি যে তোমাদের অনেক সময় লস হয়েছে তাই না সেটা তো ভাবতে হবে বের হও অবশ্যই নিঃসন্দেহে ভালো কিছু করবে পড়ার মধ্যে থাকো আর নিজের একটু ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে নিজের একটু মানে কে কোন দিকে যেতে চাও সেই দিকে ফুললি ডেডিকেটেড হয়ে পড়াশোনা করো ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ আর যদি কারো কোনো মানে তোমাদের মানে কোনো কিছু জানার থাকে যে কোনো ডিজিজ নিয়ে বা কোথাও যদি কোনো কিছু প্রবলেম মনে হতে পারে যে আমাদের পড়ার মানে যদি কোনো কিছু না বুঝে থাকতো ইউর ওয়েলকাম ওকে ঠিক আছে তাহলে আমরা শেষ করি ওকে আল্লাহ হাফেজ